সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত। ৭১ মঞ্চে সাথে আছি আমি নূর সাফাজুল হাজ। কোটা সংস্কার আন্দোলন নিয়ে শিক্ষার্থীরা যখন মাঠে, তখন আমরা আজকেই বিকেলে দেখলাম হাইকোর্টের রায়ের মূল অংশ প্রকাশিত হলো। আবার ইতিমধ্যে আপিল বিভাগ হাইকোর্টের রায়ের উপরে স্থিতাবস্থা দিয়েছে, অর্থাৎ ২০১৮ সালের পরিপত্র অনুযায়ী নিয়োগে কোটা থাকছে না। প্রশ্ন উঠেছে, উচ্চ আদালতের এমন নির্দেশনার পরও কেন শিক্ষার্থীরা আন্দোলনে? আমাদের প্রশ্ন, শিক্ষার্থীরা কোটা সংস্কার চাচ্ছেন, সরকার বা নির্বাহী বিভাগও কোটা সংস্কার চাচ্ছে, তাহলে সমস্যাটা কোথায়? দুই পক্ষের মধ্যে সমস্যা কি আস্থার না প্রক্রিয়ার? সংবিধানের ২৯ ধারা সবার জন্য সমান সুযোগের কথা বলা হয়েছে ধর্ম, বর্ণ, গোষ্ঠী, জন্মস্থানের কারণে বৈষম্য করা যাবে না। আবার একইভাবে বলা হয়েছে অনগ্রসর অংশ যেন প্রজাতন্ত্রে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করতে পারে, সেই উদ্দেশ্যে বিধান প্রণয়ন করা যেতে পারে। আর এক্ষেত্রেই এসেছে কোটার বিধান, যা পৃথিবীর নানা দেশেও রয়েছে। স্বীকৃত এই পদ্ধতি কেন বাংলাদেশে বিতর্কিত হলো? এই বিতর্কের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় মুক্তিযুদ্ধ, বিশেষ করে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে। ৩০% মুক্তিযোদ্ধা কোটা বর্তমান বাস্তবতায় কতটা যৌক্তিক প্রশ্ন উঠেছে। এইসব প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা আন্দোলনে আছে এবং আজকেও দেশের নানা জায়গায় শিক্ষার্থীরা ব্লকেড তৈরি করেছে। কিন্তু সর্বোচ্চ আদালত, সরকার শিক্ষার্থীদের ক্লাসে ফিরতে বলেছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আবার প্রত্যয় পেনশন বাতিলের দাবিতে ক্লাস নেওয়া থেকে বিরত রয়েছেন। এই দুই পরিস্থিতির রাজনীতিটা কি, সেটাই আজকের ৭১ মঞ্চে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমাদের সাথে স্টুডিওতে সরাসরি আছেন জনাব এনআই খান, সাবেক শিক্ষা সচিব, আপনাকে স্বাগত জানাই। একই সাথে স্বাগত জানাই জনাব মানস চৌধুরী, অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনাদের স্বাগত জানিয়ে আমি শুরুটা বরং মানস চৌধুরী আপনাকে দিয়েই করতে চাই। আন্দোলন এই যে সপ্তাহ জুড়ে চলছে, একদিকে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন, অন্যদিকে শিক্ষকদের প্রত্যয় পেনশন বাতিলের আন্দোলন। আমরা যদি কোটাটা প্রথমে আলোচনায় আনি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা যারা আন্দোলন করছেন তারাও সংস্কার চান কোটার। সরকার বা নির্বাহী বিভাগ, অর্থাৎ শিক্ষার্থীদের দাবি যে নির্বাহী বিভাগের কাছে, সেই সরকার তারাও সংস্কার চান। এবং তারা কিন্তু হাইকোর্ট যে পরিপত্রটি অবৈধ বা বাতিল করেছে, সেখানে তারা সেটার বিরুদ্ধে সরকার নিজেই আপিল করেছে। দুই পক্ষই সংস্কার চায়, তাহলে মাঠের পরিস্থিতি এমন কেন? সমস্যাটা কোথায়? আপনি কি দেখছেন? আমাদের প্রশ্ন ছিল যে, ধন্যবাদ জুলহাস, প্রশ্ন ছিল যে আস্থার নাকি প্রক্রিয়ার। আস্থা প্রক্রিয়া তো বটেই। আমি এও মনে করি যে সংকটটা একটা যেটাকে বলা হয় যে গুপ্ত কারণগুলোতেও আছে। শিক্ষার্থীরা যারা কিনা একদম সামনের সারিতে কথাবার্তা বলছেন গত অনেক বছর ধরে, অনেক মাস ধরে, শেষের দিকে এসে সেখানে দেখেন বাস্তবে একটা নিয়োগ প্রক্রিয়াতে তারা কী কী ধরনের সমস্যায় পড়েছিলেন। সেই সমস্যাগুলোর মধ্যে কিন্তু ছিল শুধুমাত্র ৩০% কোটার, মুক্তিযোদ্ধার কোটার ব্যাপারে না, ওই কোটাগুলোর ফাংশনাল ব্যবহার কিভাবে হচ্ছিল। এখন যে কথাগুলো ঝুঁকিপূর্ণ, ঝুঁকি তো শুধুমাত্র আপনার নিরাপত্তাহীনতা না, ঝুঁকি তো আইনগতভাবেও কতগুলো রাস্তা চালে। বাস্তবতা হচ্ছে যে এই কোটাগুলোর যে স্থানীয় ট্রান্সলেশন বা কার্যপ্রক্রিয়া দাঁড়াচ্ছিল, তা প্রায়শই আপনার একটা আউটসোর্সিংয়ের মতো। আমার মনে হয় এই শব্দটুকু পর্যন্ত নিরাপদ বলা। ফলে যখন কিনা কোটা আন্দোলন নেমেছিল, সেটা একদিকে যেমন যোগ করলে 50% হয় এবং সেটার একটা বিশাল আয়তন মনে হচ্ছিল তাদের, অন্য একটা দিকে ছিল এই যে স্পর্শকাতরতার কারণে মুক্তিযোদ্ধা কোটা মানি না, এটা আন্দোলনকারীদের ঠিক স্ট্রেট বক্তব্য ছিল না। তাদের বক্তব্য ছিল তাহলে মেধা কই। কিন্তু অন্যদিকে আবার মুক্তিযোদ্ধা কোটার অনেকগুলো স্থানীয় ব্যবহার প্রণালী যেগুলো সম্ভবত কানপাতলি খেয়াল করা যাবে, কিন্তু উচিত হবে না আমাদের উচ্চারণ করা আর কি। ফলে যে সংক্ষোভটা তৈরি হয়েছিল, সে সংক্ষোভটা কিন্তু ছিল খানিকটা কোটা ব্যবস্থার কার্যকরী যে প্রণয়ন বিধি। হ্যাঁ, অনেকের মতে সেগুলো প্রায় আউটসোর্সিংয়ে চলে যাচ্ছিল, কার কাছে গেলে কোনটা
ওরা কিছু শব্দও ব্যবহার করেন। তো ফলে এখন যেটা হয়েছে তার মধ্যে দেখুন, যেটা আপনি উল্লেখ করলেন যে একাধিক পক্ষই আদালতের কাছে যাচ্ছে। আমি মনে করি না যে এখানে যতটা মনে হচ্ছে যে একটা বাইনারি দুই পক্ষীয় লড়াই চলছে। এখানে স্টেকরা পরস্পরের সকল না জানা চালগুলো জানেন না, এবং এটার যেটাকে কনসিকোয়েন্স বলি আমরা, যে ঘটছে যায় তার সকল কনসিকোয়েন্স আগে থেকে আগাম আন্দাজ করতে পারে, এনভিজেজ করতে পারার পক্ষ সকলে ছিল না। যেমন আচমকা, ধরুন কথার কথা হাইকোর্টের ওই 18 সালের পরিপত্রটা, ওটাও প্রায় আচমকা ছিল, এবং ওটার মধ্য দিয়ে সকল নাক চলে যায় এক ধরনের যে পরিস্থিতি। আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, আমি এখনও লিঙ্গ কোটার পক্ষে, কত পার্সেন্ট সেটা ভিন্ন কথা। তার মানে এই যে আমরা একটা সরল ধরনের চাইনা পজিশন নিয়ে ফেলেছেন কেউ কেউ, আন্দোলনে তো এটা ঘটেই। যখন আপনি আন্দোলনে যান তখন অনেকগুলো সাটলিটি বন্ধ হয়ে মেজর দাবিগুলো সামনে চলে আসে। সো আপনার একটা পর্যবেক্ষণ হচ্ছে যে তাহলে 2018-তে নির্বাহী বিভাগ সরকার যে পরিপত্রটি জারি করেছে কিংবা সকল কোটা বাতিল করেছে, ওটা কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং থেকে করা হয়নি, ফলে জটিলতাটা আজকে আমরা সেটারও চেহারা দেখছি। আরেকটি যেটি ফাংশনালিটির প্রশ্ন তুললেন, আপনার কি মনে হয় জনাব মানস চৌধুরী, আমরা তো দেখতে পাচ্ছি যেটা পিএসসি পাবলিক সার্ভিস কমিশন তারা বলে যে লিখিত ও মৌখিক পরীক্ষার পর কিন্তু মূলত কোটা প্রয়োগ হয়, প্রিলিতে কিন্তু কোটা প্রয়োগ হয় না। ফলে লিখিত এবং মৌখিক পরীক্ষার পর যদি কোটা প্রয়োগ হয়, তাহলে সেখানে এই যে কোটায় যারা আসছে তারা মেধাবী নয় কিংবা অমেধাবী, বা সাধারণভাবে যারা আসছে তারা মেধাবী, এই বিতর্কটাকে আপনি কিভাবে দেখেন? এটার পেছনে কি দৃষ্টিভঙ্গি কাজ করছে? প্রথমত মানে এগুলো খুব স্পর্শকাতর প্রসঙ্গ যখন জাতীয় বিষয় হয়। আমি প্রথমত এই যে মেধা বনাম কোটা, এই বাইনারিটা ত্রুটিপূর্ণ বলে মনে করেছি। প্রসঙ্গটাই ছিল যে আপনি যেটা শুরুতেই বললেন যে আধুনিক রাষ্ট্রে উইদিন কোর্ট, আধুনিক আমরা যা বোঝাচ্ছি, এখানে অ্যাফার্মেটিভ ল থাকতে হবে। অনগ্রসর মানুষদের জন্য, এটা অধিকাংশ সংবিধান এটাই করে, অনগ্রসর মানুষদের জন্য কতগুলো আপনার প্রণোদনামূলক পদক্ষেপ থাকতে হয় হয়তো। তো ফলে যেটা হলো যে মেধা বনাম কোটা, এটা এই ক্রাইসিসের সূচনা না। এর মানে এই নয় যে ওদের যে 5 লাইন আন্দোলনকারীদের, সেটার বিপক্ষে আমার বলবার কিছু আছে। আমি শুধু বলছিলাম এই সংকটটা ছিল, একটা হচ্ছে একটা বেখাপ্পা ধরনের মাপের কোটা, এবং আরেকটা ছিল যে বলছেন বটে কেউ কেউ যে রাজনীতি করা হচ্ছে। এটা এই যে আপনার মুক্তিযুদ্ধের কোটা, এটার যে বাংলাদেশে সাম্প্রতিক 10 বছরে বাংলাদেশে, এটা তো খোদ একটা ভীষণ মরালিস্ট পলিটিক্যাল মানে কার পক্ষে সম্ভব এটার বিরোধিতা করা, যদি ওইভাবে চিন্তা করে দেখেন। ফলে সংকটটা ছিল এখানে যে সকল পক্ষ ট্রান্সলেশনগুলো নিয়ে বসেনি নাই কখনো। ওকে, আপনার এই প্রসঙ্গ ধরে ফাংশনালিটি, যেহেতু আপনি দীর্ঘ সময় ধরে আমলাতন্ত্রের নানা বিভাগে দায়িত্বে ছিলেন, শিক্ষা সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন, যেহেতু আলোচনাটা এলো যে কোটা আন্দোলনের একটা বড় কারণ হয়েছে যে কোটাগুলো আছে আসলে সেই কোটাগুলো কার্যকর ব্যবহার কি সেটা অন্তত পাবলিক ডোমেইনে, আমরা যেটাকে জনপরিসর বলি, সেখানে দৃশ্যমান না। আমি একটা ছোট্ট রেফারেন্স দিয়েই আপনার কাছে বরং আসি। সেটা হচ্ছে আমাদের হাতের তথ্য, যেটা গণমাধ্যমেই প্রকাশিত হয়েছে। সেখানে বলা হচ্ছে যে কোটায় যোগ্য প্রার্থী না পাওয়ায় 28 থেকে 38তম বিসিএস-এর বিভিন্ন ক্যাডারে অন্তত 6,000 পদ খালি ছিল, যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি যে হাইকোর্টের আদেশের মূল অংশে বলা হচ্ছে কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে মেধা ক্রম থেকে নেওয়া হোক। ফলে এটাও তো একটা ফাংশনালিটির সমস্যা কিনা, যে কারণে কোটা আন্দোলন এই জায়গায় গেল। দেখুন, এটা অনেক সময় এটা বলে, যেমন আপনি যদি সাম্প্রতিক একটা নিউজ দেখেন, প্রত্যেক নিউজ পেপার, প্রত্যেক টেলিভিশনে বলেছে যে পিএসসি চেয়ারম্যানের সাবেক ড্রাইভার। এটাতে বোঝায় ইমপ্লয়েড যে বর্তমান যে চেয়ারম্যান আছে তার সাবেক ড্রাইভার, কিন্তু আসলে তা না। 2015 সালে এসে গেছে, এর ভিতরে 2-3 জন চলে গেছে, কিন্তু এটা লেখার মারপ্যাচ। তার কারণ এটা মার্কেটিং করার এটা একটা প্রসেস, এটা নট এ ব্যাড আইডিয়া যে মার্কেটিং। কিন্তু আপনি যদি দেখেন এর অনেক কিছুই কিন্তু যুক্তিতে হয় না আমার জানা মতে, তো আমি এটা দেখি না। কারণ হচ্ছে যে যদি কোটায় না পাওয়া যায় সব ক্ষেত্রে, তাহলে যদি প্রার্থী না পাওয়া যায় তাহলে জেনারেল মেধা তালিকা থেকে আসে। এটা আমরাও কাজ করেছি, যখন আমি তো শিক্ষাতেও কাজ করেছি তখন এইভাবে করেছি। কিন্তু এটা অনেক সময় এটা হয় কেন, কোনো সময় অনেকে রিলাক্ট্যান্ট থাকে, হিসাব কিতাবে যেতে চায় না। এটা আমিও শিক্ষা মন্ত্রণালয়ে খেয়াল করেছি, সেরকম হতে পারে। কিন্তু পিএসসির মতো একটা অর্গানাইজেশন আমার এটা বিশ্বাস হচ্ছে না, এটা কী করে সম্ভব। ওরকম ওই যে পিএসসি চেয়ারম্যানের সাবেক ড্রাইভার ওরকম বলছে কিনা,
কিংবা টেকনিক্যালি এরকম নিউজ হয়। আমার বিরুদ্ধে যখন নিউজ হয়েছে আমি দেখেছি যে কোর্ট থেকে আমাকে চেয়ারম্যান নিয়োগ করছে ইন্টারন্যাশনাল লিজিং, কিন্তু ইত্তেফাকে লিখছে যে সাবেক চেয়ারম্যান, তারে বোঝায় হালদারের সময় যখন আকাম হয়েছে তখন আমি ছিলাম। এটা কিন্তু টেকনিক্যাল, ধরা যায় না, তার বিরুদ্ধে যে মামলা করবেন করা যায় না। এখন আরেকটা কথা বলি, আপনি চিন্তা করেন, কিন্তু তাহলে আপনাকে আরেকটা তথ্য দিতে হয়, যেহেতু মানুষ চৌধুরী বললেন যে ফাংশনালিটির এই তথ্যটা, এটার বিষয়ে আপনি কি বলবেন? সেটা হচ্ছে যে কোটা প্রার্থীদের নিয়োগের জন্য 32তম বিশেষ বিসিএস নেওয়া হলেও সেখানেও বিসিএস এ মুক্তিযোদ্ধা কোটার 817টি, মহিলা 10টি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর 298টি সহ মোট 1125টি পদ শূন্য রাখতে হয়। হ্যাঁ, শূন্য কেন? তার কারণ তাহলে তো আবারও সেই কার্যকারিতার প্রশ্ন, যারা কোয়ালিফাই করে না এই জন্য তাদের হিসাবে শূন্য হয়ে যায়। কোয়ালিফাই করে না তো অনেকে, এখন তো মুক্তিযোদ্ধাদের সন্তান নাই বললে চলে, নাতিপুতিও কিন্তু কম পাওয়া যায়। এখন তো যারা একটু ভালো পজিশনে আছে তাদের ছেলেমেয়েরা হয় না। তাহলে এখন আসি যৌক্তিকতায় আসি। আমার কাছে মনে হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি, কেন জানেন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যদিও কোর্ট থেকে এখন রায় হয়েছে, তবুও আমি বলবো আমার কাছে মনে হয় বেশি যৌক্তিক হচ্ছে যে একটা সার্কুলার করা, যারা হার্ডকোর পুয়ার আছে, সে 12% বলে, এখন হয়তো একটু বাড়বে, ধরলাম 20%, এই হার্ডকোর পুয়ারদের অনলি একটা কোটা রাখলেই হয়, আর কারো লাগে না। কেন লাগে না? তখন যারা পুয়ার, এর ভিতরে যে মুক্তিযোদ্ধায় আসবে, এর ভিতরে নারী যদি হয় আসবে, প্রতিবন্ধীর পরিবার যদি হয় তাহলে আসবে, উপজাতীয় যদি হয় আসবে। উপজাতীয় তো আমাদের এডিশনাল আইজিও হয়েছে, তাহলে তো হিসাবে তো সেটাও পড়ে যাবে, তাই না? কিন্তু সেটাকে হওয়া উচিত না, আমি মনে করি তাই। কিন্তু আসলে যাদের পাওয়ার নেই, যাদের প্রেশার দেওয়ার ক্ষমতা নেই, যাদের নেটওয়ার্ক করার ক্ষমতা নেই, তাদের কিন্তু আসলে কিছুই হয় না। এটা বাংলাদেশ বলে না, সব জায়গায় তাই। দেখেন আজকে যে হাইকোর্টের রায় হয়েছে, সেটা দেখেন প্রথমে 2 লাইনের একটা রায় দিয়েছিলেন, 2 লাইনের একটা ইন্ডিকেশন যে বাতিল করা হলো, কিন্তু পরে দেখেন যে আন্দোলন করছে যার জন্য, যে সংস্কার চাই, এখন তো হাইকোর্টের রায় তাই হয়েছে। এখন যারা আন্দোলন করছে তারা তো, একজনের সাথে আমি কথা বললাম ইনডিরেক্টলি, সে তো বললো আমাদের আন্দোলনের জন্য এটা হয়েছে, নাহলে পুরাটাই বাতিল হয়ে যেত, এরকম কথা বলেছে। কিন্তু তো সুতরাং সরকারও কিন্তু যাচ্ছে যে জায়গায় গন্তব্য, এদেরও গন্তব্য সেই জায়গায়, কিন্তু ভিন্ন রাস্তা দিয়ে যাচ্ছে। তারপর এক জায়গায় রাস্তা ভিন্ন হলো কেন, কি কারণে? এটা কি প্রক্রিয়া না আস্থার সমস্যা মনে করেন? এটা হচ্ছে শুধু আস্থা না, এখানে অনেক ফ্যাক্টর কাজ করে। এখানে কারার সাথে সম্পৃক্ত সেটা কাজ করে, তারপরে এখানে ইন্টারেস্ট গ্রুপ কাজ করে, আরও অনেক ফ্যাক্টর কাজ করে, এবং কখনোই এক হবে না সেটা, তার কারণ জেনারেশনও গ্যাপ আছে। আর আমাদের দেশে সরকারের প্রতিপক্ষ কিন্তু সবাই, তার কারণ দেখা যায় যে সরকারের বিরুদ্ধে বললে তার সুবিধা হয়, টেলিভিশনেও যদি বলে তাহলে দর্শক বেশি হয়, সরকারের পক্ষে বললে যাতা গালাগালি দেয়, দালাল বলে, নানান তাল কথা বলে। আমি কালকেও দেখলাম, বলেছি তার দালাল বলে। আমি এটাও বলেছি যে আমি মনে করি যে ওই 20%, দেখেন আমার সাথে যুক্তিতে আমার সাথে ডিবেট করেন, কিন্তু এটা কখনোই করবে না। তখন এদের কৃষকদের পক্ষে বলার কেউ নেই। আমি তো দেখি পাবলিক সার্ভিস কমিশনে এখন কৃষকের ছেলেরা আসে না, সরকারি চাকরিজীবীদের ছেলেরা 60-70% আসে, 10% শিক্ষকদের, আগে 7% আসতো, এখন বেশি আসে। কিন্তু কৃষক, ফুটপাতে যারা দোকানদারি করে বা ছোটোখাটো দোকান, এদের ছেলেমেয়েরা একদম আসে না, 2-1 হাতে গোনা হঠাৎ আসে, সেইটা নিয়ে মিডিয়াতে মাতামাতি করে, তাতে মনে হয় কাজ। কিন্তু এটাকে সোশ্যাল যে ফেব্রিক্স, এটা নষ্ট হয়। কেন নষ্ট হয়? সোশ্যাল মোবিলিটি নেই কিন্তু ওই জায়গাতে, একটা গ্রুপের লোকেরা একটা জায়গায় যাচ্ছে। কিন্তু ওই আমি কি একটু করতে পারি, সেটা হলো যে ওই যে শূন্য আসনে মেধা থেকে আসা না আসা প্রসঙ্গে আমার কাছে মনে হয় যে এটা অবশ্যই পিএসসির বিষয়ে কোনো একটা দায়িত্ব নিয়ে কোনো কথা বলবার জায়গাতে আমি নেই, কিন্তু বাংলাদেশে কোটা ব্যবস্থার ট্রান্সলেশন, আবারও বলছি ট্রান্সলেশন শব্দটা, এটার যে বাস্তবিক অনুবাদ কী হবে, যে সকল ম্যানিপুলেশন হয়, যেটা উল্লেখ করব না, সেই ম্যানিপুলেশনগুলো আলাদা প্রসঙ্গ। কিন্তু যদি ম্যানিপুলেশন না হয় ধরে নেই, তাতেও একটা কোটাতে লোক পেলে, আপনার মনে পড়বে যে মাত্র 30 বছর আগে বাংলাদেশে কিন্তু জনমিতিক কোটা ছিল, জেলা ভিত্তিক একটা কোটা কাজ আছে, অন পেপারস আছে, এই যে দেখেন না অন পেপারস না, এটা কিন্তু আমার জানা মতে, আমি যতদূর জানি পিএসসি অনেক সংস্কার করেছে কিন্তু পরীক্ষায়, এটা এখন আমার কিন্তু এই জন্যই অনেক কিছু বাইরের থেকে বলে, আমি দ্বিমত করছি না, যেটা আছে তো আছে। পয়েন্ট হলো যে এখন যখন কোটাতে কাভার করছে না, কোটাতে পাওয়া যাচ্ছে না, তখন এটা কি হবে? প্রথমত আমাদের তো ধরেই নিতে হবে নিয়োগদাতারা সবাই নেকদিল সৎ নিয়তে আছেন, এটা তো ধরে নেওয়া ছাড়া আমাদের রাস্তা নেই কোনো।
তারপরে ওটা 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 কীভাবে ওটা কার্যকরী হবে এই সকল বিষয়ে কিন্তু আপনার হিস্টোরিক্যালি অনেক ডিবেট আছে। একটা কেস আমার মনে পড়ে, নাম না উল্লেখ করে বলে, উনি আদিবাসী কোটায়, বাংলাদেশে তখন উপজাতি বলতে হয়, আমি আদিবাসী বললাম, আবার সরকারি ভাষাটাও ব্যবহার করি, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তখন তা ছিল না। তো এই কোটাতে একজনে ম্যাজিস্ট্রেট হওয়ার জন্য আবেদন করেন, কিন্তু দেখেন এটা কিন্তু ডিফল্ট, বছর 20 আগের কথা বলছি, ডিফল্ট কিন্তু উনি তো মেধা তালিকার আবেদনকারী রয়েই গেছেন, জনমিতিক ক্যাটাগরি, এটা তো হওয়ারই কথা। কিন্তু ঘটলো যেটা, উনি যখন ম্যাজিস্ট্রেট হয়ে গেছেন, উনি মেধা তালিকায় চান্স পেয়েছিলেন, তখন কোনো শত্রুপক্ষ তাকে বলল যে উনি হিন্দু হয়েও উপজাতি কোটা আবেদন করেছেন। মানে খুব দেখেন কীরকম সাংঘর্ষিক, একটা হচ্ছে ধর্মবর্গ আর একটা হচ্ছে জাতিবর্গ। তো যারা কিনা তুলেছেন এটা কিন্তু শুরুতেই প্রায় আপনার ডিসমিস করবার মতো একটা অভিযোগ, কিন্তু এই অভিযোগে এই ভদ্রলোক বহুদিন ধরে চাকরিচ্যুত বা বলা যায় পদচ্যুত ছিলেন, ওএসডি যেটাকে বলে। এখন এই কেসগুলো মানেটা কী হচ্ছে, তার মানে কোথাও না কোথাও কি কোটা নিয়ে, সাধারণভাবেই কোটা নিয়ে কিন্তু একটা টেন্টেটিভ, এটা আমার বলবার জায়গা, একটা টেন্টেটিভ পদক্ষেপ সকল পক্ষের আছে। এই যে কোটার ব্যাপারে যে একটা আপনার বিদ্বেষাত্মক ভঙ্গি, সেটার সাথে যেমন আপনি পরিচিত, সাধারণভাবে বলছি, এটা 56 ভাগ নিয়ে শুধু না, আবার কোটা যে একটা রাষ্ট্রের, অন্তত আধুনিক রাষ্ট্রের একটা ডেমোক্রেটিক আন্ডারস্ট্যান্ডিংয়ের ফলাফল, যেটাকে অ্যাফার্মেটিভ ইয়ের কথা বলছি, সম্পূরক ধরনের, সেটা কিন্তু জনমানসে এটার একটা ফলাফল তৈরি করবার জন্য যথেষ্ট উদ্যোগও নাই। তো এই সমস্ত ক্ষেত্রে হওয়া সম্ভব। আমি পিএসসি নিয়ে বলছি না, যেখানে কিনা কোটাতে লোক না পাওয়া গেলে কী করা হবে তার একটা কমন সেন্স আন্ডারস্ট্যান্ডিং নেই। আপনার রেফারেন্স ধরে আরেকটা প্রশ্ন যদি এনআই চৌধুরী আপনার কাছে আসছি, সেটা হলো যে এই যে আমরা দেখতে পাচ্ছি নারী কোটা 10%, জেলা কোটা 10%, ক্ষুদ্র নৃগোষ্ঠী বা জাতিগোষ্ঠী 5%, প্রতিবন্ধী 1%, এইভাবে 30% হচ্ছে মুক্তিযুদ্ধ কোটা। এখন বাংলাদেশে এটাও বাস্তবতা যে ধরুন মুক্তিযুদ্ধের আদর্শ ইতিহাসকে ঘিরে একটা বিভক্তির রাজনীতি আছে। আবার আমাদের দেশে যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা কিন্তু সেই অর্থে যদি বলি, যেটা আপনি বললেন, যেটা দরিদ্র মানুষ, আমাদের শ্রমজীবী কৃষক মানুষ, ফলে সেই অর্থে তো অর্থনৈতিক বিবেচনায় তারা অনগ্রসর মানুষই ছিলেন। ফলে সেই সময়ের বাস্তবতায় 30%, আর এখন আপনি যেটা বললেন যে নাতিদের পাওয়াও মুশকিল হয়ে যাচ্ছে, আপনি এখন যেটা বললেন, তাতে সরকারের কি আরও আগেই নির্বাহী বিভাগের যে এই বিষয়টি যখন শিক্ষার্থীরা সামনে আনলো, তখনই কি আপনি মনে করেন না যে একটা কমিশন করা উচিত ছিল, পুরোটা রিভিউ করা উচিত ছিল? কমিশনের কোনো দরকার নেই, এগুলো সামান্য বিষয়, এগুলো কমিশন করার মতো বিষয় না। এটা 2-1 মানুষের মন্ত্রণালয় থেকে এটা ফয়সলা করতে পারে। বাংলাদেশে এর চেয়ে অনেক বড় জিনিস আছে, কিন্তু খেয়াল রাখতে হবে, তখন যদি ফলো করে থাকেন, তখন তো টেলিভিশনেও কথা হচ্ছে, তখন যারা রাস্তায় নেমেছিল কি অবস্থা ছিল, তারা কি বলেছিল, তারা কিন্তু মুক্তিযুদ্ধের কোটাও বাদ দিতে বলেছিল, খেয়াল করতে হবে। সেজন্য আমি কেন এইটা বললাম মানে এই জন্য যে আসলে মুক্তিযোদ্ধাদের নিয়ে বিতর্ক করা ঠিক না। যারা গেছে তারা তো ফিরে নাও আসতে পারতো, এরকম পরিস্থিতি ছিল, অনেকে গরিব ছিল, কিন্তু তারপরে এই দেশে বিতর্ক হয়, তার কারণ স্বাধীনতার বিপক্ষের একটা গ্রুপ ছিল, এবং তারা অনেকে কিন্তু প্রত্যক্ষ বলেন না, প্রচ্ছন্নভাবে অন্যভাবে বলে। সুতরাং এইটা আসলে এইসব বিতর্ক করে দেওয়া দরকার না। আমি মনে করি একটা চাকরি দেওয়া হচ্ছে, রাজুকের একটা প্লট দিলে আরও বেশি ভালোভাবে বাড়ি টাড়ি করে ব্যাংকের থেকে লোনের ব্যবস্থা করলে আরও ভালো শান্তিতে থাকবে। কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে সব ধরনের মানুষকে কিন্তু সুযোগের আওতায় আনতে হলে এখানে মুক্তিযোদ্ধাও পাবে, এখানে অন্যরাও পাবে, যদি আমরা ওই পভার্টি ডেটাবেস থেকে আমরা দিই। আমার কাছে তাই মনে হয়। কিন্তু তখনকার পরিস্থিতি দেখেন বিস্ফোরণমুখ ছিল, ওইটা দেওয়ার পরে কত নামি দামি জ্ঞানী গুণীরা তখন এর প্রশংসা করেছে, খেয়াল আছে, আমি নাম বলতে চাই না, কিন্তু খুব নামি দামি লোকেরা করেছে। এখন আবার আর এক রকম বলে। বাঙালিরা কিন্তু কোনো ঠিক নেই, সকালবেলায় উত্তর দিক, বিকালবেলায় দক্ষিণ দিক, আর রাজনীতি আরও কঠিন জিনিস। এই জন্য খনা বুঝেই বলছিল, যা চলিবে উত্তরে, যাইবে দক্ষিণে, বলিবে পশ্চিমে, সাপের মাথায় ভেকেরে নাচাবি, তবে রে থাকিবি সুখে। অনেক জটিল, সেই সময় এই কথা বলছে, তাহলে আরও কত জটিল হয়েছে তাদের জন্য। আরেকটা জটিলতা আমরা দেখতে পাচ্ছি যে সরকারি দলের অনেকেই বলছেন যে জনদুর্ভোগ, নিশ্চয়ই আন্দোলন হলে তো জনদুর্ভোগ হয়, আমরা দেখি, কিন্তু এইটা মানুষ চৌধুরী কীভাবে দেখবেন যখন ক্ষমতায় থাকে তখন আন্দোলনকে জনদুর্ভোগ মনে করছে, আর যখন ক্ষমতার বাইরে থাকে তখন আন্দোলনকে জনগণের আন্দোলন মনে করছে? দেখুন, রাজনীতিতে কখনো যারা খোঁজেন অবজেক্টিভ পজিশন, বস্তুনিরপেক্ষ অবস্থানটা নেই।
রাজনীতির অন্য নামই তো পক্ষপাত। কোনো সন্দেহ নেই, মানে ধরুন কথার কথা যে আমি একটা বিশেষ পরিস্থিতি যদি মনে করি যে কোনো পেশাজীবীরই তার চূড়ান্ত, অন্য কিছু বাদ দেন, নৈতিক প্রসঙ্গ বাদ দেন, শিক্ষকদের যেহেতু আন্দোলন চলছে, নৈতিক প্রসঙ্গ একেবারে বাদ, কোনো পেশাজীবী আন্দোলন করবার সময় তার সর্বোচ্চ তুরুপের তাস ব্যবহার করা উচিত না। যেমন আমাদের জন্য শিক্ষকতার ক্লাসে যাওয়া এবং পরীক্ষা নেওয়া, কথার কথা। কিন্তু এই গিভেন পরিস্থিতিতে, এই যে পরিস্থিতিতে, এটা তো উচ্চারণযোগ্য সহজ কথা নেই। 16,000 শিক্ষক মনে করবেন তাদের স্বার্থের বিপক্ষে বলা হচ্ছে। তা আমার মনে হয় যে এইখানে কোনটা প্রোপাগান্ডা আর কোনটা নীতিবাক্য, এটা আলাদা করতে পারা সাংবাদিকেরও কাজ, শ্রোতারও কাজ আসলে। তো আমার মনে হয় না যে সত্যি সত্যি এরা যারা জনদুর্ভোগের কথা বলেন তারা আসলে ওই সময়কার, মানে যেটাকে বলা হয় জন সেন্টিমেন্ট, জন আবেগই ব্যবহার করতে চান মাত্র। কিন্তু সড়ক ছাড়া, তাও তো সড়কগুলো অধিকাংশই আপনার এখন ডিভাইডেড। ধরুন সাভারের শিক্ষার্থীরা দাঁড়ানো মানে হোক এক পাশে দাঁড়াতে পারেন, রাস্তাগুলো তো এরকম হয়ে গেছে। তো ওইটা আমার মনে হয় না অত সিরিয়াসলি নেওয়ার বিষয়, অত সিরিয়াসলি। ওকে, আবারও ফিরে এলাম ৭১ মঞ্চে। আমরা আলোচনায় আছি। দেখতে পাচ্ছি যে দর্শক আপনারাও দেখতে পাচ্ছেন, আমরা শাহবাগে কোটা সংস্কার আন্দোলন নিয়ে শিক্ষার্থীরা এখনও আছেন, তারা স্লোগান দিচ্ছেন সেখানে, এবং আমাদের রিপোর্টার যতটা জানাচ্ছেন যে সেখানে তারা তাদের কর্মসূচি নিয়ে কথা বলতে পারেন। আমরা সেই সময়ে আবারও আপনাদের কাছে ফিরে আসব, কিন্তু আমরা যে আলোচনায় স্টুডিওতে রয়েছি সেই সূত্র ধরে জনাব এনায়েত খান আপনার কাছেই ফিরি। বরং সেটা হচ্ছে যে আমরা দেখতে পেলাম যে হাইকোর্ট ৫ জুন ২০২৪ 2018 পরিপত্র অবৈধ বলে বাতিল ঘোষণা করল, এবং ৯ জুন সরকার অর্থাৎ নির্বাহী বিভাগ অর্থাৎ রাষ্ট্রপক্ষ তারা আবার আপিল করল হাইকোর্টের এই বাতিল আদেশের বিরুদ্ধে। আমরা গত ১ জুলাই থেকে তো আবার দেখলাম শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী একটা আন্দোলন, এবং সেটা কোটা সংস্কার। এইখানে আজকে যখন হাইকোর্টের রায়ের মূল অংশ প্রকাশিত হলো, যেটা আবার আপিল বিভাগের কারণে ইতিমধ্যে স্ট্যাটাস কোর আওতায় বা স্থিতি অবস্থার আওতায় পড়ে গেছে, তবু সেখানে বলা হচ্ছে মূল অংশে যে সরকার যদি কোটা বহাল রেখে এর পরিবর্তন বা কোটার সংখ্যার হ্রাস বা বৃদ্ধি ঘটায়, সেক্ষেত্রে এই রায় কোনো বাধা হবে না। তাহলে সরকার চাইলে কোটা সংস্কার করতে পারে। শিক্ষার্থীরা কিন্তু বারবার বলছে তাদের দাবি নির্বাহী বিভাগের কাছে, সরকার বলছে যে এটা আদালতে বিচারাধীন আছে, সো এই মুহূর্তে তাদের করণীয় কিছু নেই। আপনি যেহেতু সরকারেরই অংশ ছিলেন, আপনি কি মনে করেন? এখনো করণীয় কিছু নেই, তার কারণ এখন আপিল বিভাগে স্থগিত আদেশ দিয়েছে, 4 সপ্তাহ পরে শুনানি হবে। 4 সপ্তাহ পরে শুনানি হবে। সরকার এখন হয়তো করতে পারে সেটা, যে অ্যাপিলটা করেছে সেটা প্রত্যাহার করতে পারে, প্রত্যাহার করে হাইকোর্টের যে ডিসিশন সেই অনুযায়ী নিষ্পত্তি করতে পারে, সেটা একটা দিক আছে। আর একটা দিক আছে, যেহেতু অ্যাপিল করেছে, সেটা অ্যাপিল বিভাগ থেকে কি আদেশ হয় সেটার জন্য দেখতে পারে। কিন্তু এখন মনে হচ্ছে যে রায় দিয়েছে হাইকোর্ট বিভাগ, সেই রায়টা যদি, এই বিষয়টা যদি আগে জানা যেত বা তারা জানতো, তাহলে হয়তো এই পরিস্থিতি হতো না। কিন্তু যেহেতু এখন তো শিক্ষার্থীরাও জানে, আন্দোলনরত শিক্ষার্থীরা, তাদের কাছে কি সরকার এই বক্তব্য পৌঁছাতে পারছে? আপনি কি মনে করেন সরকার কি কনফিডেন্সটা তৈরি করতে পারছে? আমার ধারণা শিক্ষার্থীরা এখনো উইথড্র করবে না। কেন উইথড্র করবে না? তারা একটা চাপ সৃষ্টি করবে। তাদের ধারণা তারা চাপ সৃষ্টি করেছে, এই জন্য এই ধরনের রায়টাই হয়েছে। না, এটা তো আগের রায়, মূল অংশ আজকে প্রকাশিত হয়েছে। পরের মূল অংশ যেটা, মূল অংশ তো প্রকাশ যখন হলো তখনই তো বুঝতে হবে। সুতরাং তারা হয়তো মনে করছে যে তাদের চাপের জন্য এরকম একটা ফেভারেবল বিষয় হলো। এটা উভয় পক্ষের জন্য আমার মনে হয় সম্মানজনক যেটা হয়েছে সেটা, কারণ উভয় পক্ষই তো সংস্কার চায়, সরকারও চায়, তারাও চায়। তখন প্রথম যে অংশ প্রকাশিত হয়েছিল সেখানে টোটাল বাতিলের কথাই বোঝা গিয়েছিল, তাই না? বাতিল হয়েছিল, সুতরাং তখন তারা সন্তুষ্ট ছিল না, অর্থাৎ কোটা বহাল হয়ে গিয়েছিল। এখন স্থগিত আছে। এখন ওই অ্যাপিলের যে দরখাস্ত সেটা প্রত্যাহার করতে পারে সরকার, করে সংস্কার করতে পারে। এক, দ্বিতীয় হতে পারে হাইকোর্টের জন্য ওয়েট করতে পারে। তো আমার কাছে মনে হয় যে হাইকোর্টের জন্য ওয়েট করাই ভালো, তাহলে নিষ্পত্তি হবে। কেন? তাহলে আবার যদি কোনো বিতর্ক হয় তাহলে একটা ঝামেলা হবে যে সরকার উইথড্র করছে, এ করছে, সে করছে। সুতরাং অ্যাপিলেট থেকে নিষ্পত্তি হোক, এবং আমার ধারণা গেস্টিমেট অভিজ্ঞতা থেকে এই ধরনের রায় হবে হাইকোর্ট থেকেও, অ্যাপিলেট ডিভিশন থেকে হাইকোর্টে যেটা বলেছে না, মোরালেস এরকমই হবে।
তার কারণ কোর্ট কোনো বিতর্কের ভিতরে যেতে চাইবে না। সেই জন্য কোর্ট যদি কোনো একটা কিছু সুনির্দিষ্ট বলে দেয় এই হবে এই হবে এই হবে, সেটা বলতে পারে, কিন্তু আমার ধারণা অভিজ্ঞতায় যেটা বলে সেটা হয়তো বলবে না, মোরাললেস এইরকমই বলবে। কিন্তু এখানে আরেকটি বিষয়, এই যে যেই আপিলের ভিত্তিতে হাইকোর্ট বাতিল করেছিল 18 পরিপত্র, সেটা মুক্তিযোদ্ধাদের সন্তানই করেছিল। এটাও তো বাংলাদেশে আমরা দেখছি যে মুক্তিযুদ্ধের তালিকা নিয়ে বিতর্ক, এখন মুক্তিযুদ্ধের কোটা নিয়ে আমরা একটা বিতর্ক দেখতে পাচ্ছি। কোথাও কি মনে করেন কিনা এটা যে বাংলাদেশের সমাজ রাজনীতিতে মুক্তিযুদ্ধের আদর্শ ইতিহাস নিয়ে যে একটা বিভক্তির রাজনীতি আছে, তারও প্রভাব দেখতে পাচ্ছি আমরা? এটা নিছক কোটা ইস্যু নাকি তারও গভীর রাজনৈতিক একটা চেহারা আছে? কিছু লোকে প্লিজ প্লিজ কিছু লোকের মনে সেটা থাকতে পারে, কিন্তু এটা মনে রাখতে হবে এখনকার সমাজ, এখনকার যারা ছেলেমেয়েরা তারা মোরাললেস ভোগবাদী সমাজে বাস করছে, তারা সুযোগ সুবিধা লুফে নিতে চায় তাদের পক্ষে, এবং সবাই সেটা করে, তাদের দোষ দেওয়ার কিছু নেই। সেটা আমার মনে হয় বড় একটা অংশ। আর পিছনে ওই যেটা বললেন সেটা তো থাকতেই পারে, কিন্তু থাকলেও তারা মাইনরিটি না। কিন্তু প্রশ্নটা হচ্ছে, একটা তো সমতার প্রশ্ন। আগের প্রশ্ন যদি উত্তর দিতে চান মানুষ। দিতে চাই বলতে কি, প্রথম আমাদের চয়েস খুব সীমিত, আমরা মানে বিশ্লেষকদের আমাদের একটা আন্দাজ থাকতে হবে, যেটাকে প্রিজামশন বলে, অ্যাজামশন থাকতে হচ্ছে যে আদালত সার্বভৌম। আর একটা আন্দাজ থাকতে হবে যে যেটা আমি প্রস্তাব করছি, প্রথমটা তো স্বতঃসিদ্ধ, দ্বিতীয়টা হলো যে এখানে আন্দোলনকারী এবং কোটার সমর্থনকারী, কোটা বিপক্ষীয় আন্দোলনকারী এবং কোটার মানে বহাল রাখতে চান এমন সরকার পক্ষ, যদি খুব সাধারণভাবে বলি, এইটা আসলে দুটো পক্ষ, এটা দেখা ত্রুটিপূর্ণ। এখানে অনেকগুলো অংশীজন অনেক ধরনের স্বার্থে কাজ করছেন এটা, এবং আমি মনেও করি না যে এক পক্ষে থাকা সকল স্বার্থগুলো সমানভাবে দেখতেও পান অন্যের। এটা বলছি এই কারণে যে দেখুন, বিষয়টা এরকম যে যদি কোনো যদি কোনো কারণে একটা কৌতুককর কি উদাহরণ দেওয়া যেতে পারে, যে সুবক্তা শিক্ষকের একটা পুরস্কার দেওয়া হবে, এবং সেটা আপনার হাতে আছে 71-এ। এখন এটা কার পক্ষে না বোঝা সম্ভব? যদি 71-এর ওই সুবক্তা পুরস্কারটা আমি পেতে চাই, তাহলে আমি যোগাযোগ করতে গেলে আপনার সাথে যোগাযোগ করে ভালো, মানে এখন বাস্তবতাটা হচ্ছে যে যেহেতু কোটা থাকা মানে হলো, এটা তো আবারও বলি, ভীষণ মরালি চার্জড। এর মানে তো মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি, যেটাকে সরকার বলতে চান, তা যদি বাদও দেই, বাংলাদেশি মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষ শক্তি যে আছে, এটা তো কোনো তর্কসাপেক্ষ বিষয় না। ফলে তাদের তার প্রভাব থাকতেও পারে, থাকা সম্ভব। কিন্তু যতটা বাইনারি আমরা আন্দোলন পক্ষীয় এবং কোটা পক্ষীয়, এভাবে তো বলা যায়, আন্দোলন পক্ষীয় এবং কোটা পক্ষীয়, এই দুটো পক্ষ একটা সমসত্ব দল নয়। এটা আমি খুব সতর্ক থাকবার পক্ষে। সমসত্ব নয়, এবং নানান জায়গাতে সেটার প্রভাব দেখা যাচ্ছে। এবং তারপরে ঘটছে যে আদালত সম্পূর্ণ প্রভাব মুক্ত হয়ে একেবারেই বিচক্ষণতার স্বার্থে একটা যখন রায় অথবা একটা ঘোষণা অথবা একটা পরিপত্র দিচ্ছেন, সেটা সকল পক্ষ ঠিকমতো বুঝতে পারছেন কিনা, যেটাতে আমি তখন ট্রান্সলেশনের প্রসঙ্গটা তুললাম। এই দুই পক্ষ বুঝবার জন্য কিন্তু টেবিলে বসা ছাড়া রাস্তা নেই। সেটা তো আপনার বোধহয় বিনয়ের সাথেও বলা যায়, টেবিলে বসার রাস্তা বাংলাদেশে বহুদিন পর্যন্ত সরকার নেন না। এখানে টেবিলে বসার প্রসঙ্গ যেহেতু আপনি বললেন, তার মানে হলো ডায়ালগ, সংলাপ। শিক্ষার্থীরা যখন আন্দোলনে তখনও ডায়ালগের প্রশ্ন, শিক্ষকরা যখন আন্দোলনে তখনও ডায়ালগের প্রশ্ন। ডায়ালগ কেন, সংলাপ কেন হয় না, সেখানে বাধাটা কোথায়? আমরা আলোচনায় আছি, শিক্ষার্থীরা কোটা সংস্কার নিয়ে আন্দোলনে আছেন, একই সাথে প্রত্যয় পেনশন বাতিলের দাবিতে শিক্ষকরা আন্দোলনে আছেন। এখন এই যে ডায়ালগ, বিরতির আগে যে আলোচনায় ছিলাম, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শিক্ষকরা যারা প্রত্যয় পেনশন বাতিলের দাবিতে ক্লাস নিচ্ছেন না, কর্মবিরতিতে, তারা আক্ষেপ করে বলেছেন যে 11 দিন যাচ্ছে তাদের আন্দোলনের আজকে। এরই মধ্যে তারা আক্ষেপ করেছেন যে তাদের সাথে সরকারের পক্ষের কেউ বসছে না, কথা বলছে না। আপনি কি মনে করেন মানুষ চৌধুরী, অনেক রাজনৈতিক বিষয়ে তো সরকারকে দেখা যায়নি নানা সময়ে তারা কিন্তু আন্দোলনে তারা কিন্তু সংলাপে বসেনি সরকার। তখন তো এই শিক্ষকরা এই যে বিরোধী মতের সাথে বা দলের সাথে সংলাপে বসা দরকার, শিক্ষকদের দিক থেকে তো
আমরা দেখিনি এই ধরনের বক্তব্য। আজকে তারা কেন আক্ষেপ করছেন যখন সরকার? গত বছরগুলোতে যেটা ঘটেছে যে কোনো ক্যাম্পাসই, পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোনো ক্যাম্পাসই তো শিক্ষকদের যে নেতৃত্ব, তারা প্রকাশ্যে বর্তমান সরকারের প্রতি তাদের যে আস্থা, আনুগত্য যাই বলেন না কেন, সেগুলো তো প্রদর্শিত, তেমন কোনো ব্যত্যয় নেই। তো এখন 2015তেও যখন বেতন কাঠামো বিষয়ক আন্দোলন, তখনও তাই ছিল। এখন তাদের এরকম ঘোষিত আনুগত্য শব্দটাকে আমি কোনো নেতিবাচকভাবে বলছি না, পরিস্থিতির অর্থে বলছি, ঠিক আছে, অন্যভাবেও বলা যেতে পারে, বন্ধুত্ব অন্তত। তো সেখানে তখন তাহলে নিজ পেশাতে অন্যদের কাছে এই নেতৃবর্গের দায়বদ্ধতার চাপ বেশি পড়ে যখন কিনা আন্দোলন চলে, অন্য সময় পড়ে না। এই সময় বাস্তবে যখন কিনা সত্যি সত্যি 10-11 দিনে এই নেতারাই কোনো কিছু ইতিবাচক সারাতে পড়তে পারছে না, আমি মনে করি পেশাগতভাবে তারা খুব পেশাগত, মানে এখানে ইউনিয়ন অর্থে বোঝাচ্ছি, নিজ নিজ পেশায় যে পেশাগত যে দলটা আছে ওখানে চাপে পড়ে গেছেন তারা। এবং সত্যি সত্যি বলতে গেলে অন্যান্য যখন কিনা রাজনৈতিক দলদের প্রসঙ্গ আসছিল, আমি আমার শিক্ষক কলিগদের সিংহভাগকে ভাবতে দেখি নাই যে তারা চান যে সরকার বিরোধী দলের সাথে, দলসমূহের সাথে আলোচনায় বসুক। এটা হলো একটা দিক। দ্বিতীয় দিক হলো, এটাও খুব গুরুত্বপূর্ণ আছে, এখানে গোড়া থেকে যে অভিযোগটা আন্দোলনকারীদের তথা শিক্ষকদের আমাদের করবার কথা ছিল, সেটা হচ্ছে কিন্তু বরখেলাপের অভিযোগ। এটা তো চলমান প্রসঙ্গ। প্রত্যয়ের বিপক্ষে বললে তো শুনতে বুঝতে অসুবিধা হয়। যে সকল প্রতিষ্ঠানে কোনো ধরনের কোনো অবসরকালীন সুবিধাদি চালু ছিল না, সেখানে তো বিদ্যমান প্রত্যয় স্কিম সুফল বয়ে আনতে পারে, ধরে নিলে যে ভালোভাবে চলবে। এটা এই আলোচনায় ফিরবো। একটা ছোট্ট, আমরা আবারও যেতে চাই একটু শাহবাগে। শাহবাগে সম্ভবত শিক্ষার্থীরা কথা বলছে তাদের কর্মসূচি বিষয়ে। শিক্ষার্থী বিশৃঙ্খলা ভাঙচুরের মতো একটি ঘটনাও ঘটেনি। নাগরিক সমাজও এর জন্য শিক্ষার্থীদেরকে অভিবাদন জানিয়েছে। সংগ্রামী বন্ধুগণ, এই মুহূর্তে আপনাদের সামনে আমাদের আন্দোলনের আদ্যপান্ত নিয়ে বক্তব্য রাখবেন আমাদের একজন অন্যতম সমন্বয়ক সার্জি সালাম। বক্তব্য রাখবেন সার্জি সালাম। বাংলাদেশের সংগ্রামী বন্ধুরা, সংগ্রামী ছাত্র বন্ধুরা, আমরা 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করেছিলাম। তখন মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলেছিলেন বাংলাদেশের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোনো কোটা থাকবে না, এবং তার সেই কথার ভিত্তিতে একটি পরিপত্র জারির মাধ্যমে বাংলাদেশ থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সকল কোটা দূর করা হয়। কিন্তু 2024 সালে 5 জুন মহামান্য হাইকোর্ট সেই পরিপত্রটিকে অবৈধ ঘোষণা করে। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদেরকে বলা হচ্ছে যে আমরা কেন হাইকোর্টের এই রায় মেনে নিয়ে কেন আমরা পড়ার টেবিলে ফিরে যাচ্ছি না। আমরা 3টি জায়গা থেকে এই কথাটির সাথে দ্বিমত পোষণ করি। আমাদের প্রথম যে জায়গাটি, সেটি হাইকোর্ট নিজেই প্রমাণ করে দিয়েছে। হাইকোর্ট যখন সেই পরিপত্রটিকে 2024 সালে এসে অবৈধ ঘোষণা করতে পারে, তার মানে ওই পরিপত্রটিতে অবশ্যই কোনো ত্রুটি আছে। সেই ত্রুটিপূর্ণ পরিপত্রটি আবার যদি 2024 সালে হাইকোর্টের মাধ্যমে বহাল করা হয়, তবে আমরা বিশ্বাস করি আবার কিছু মাস পরে কিংবা কিছু বছর পরে সেটি আবার অবৈধ ঘোষণা করা হতে পারে। 2 নম্বর যে জায়গাটি নিয়ে আমরা কথা বলতে চাই, সেটি হচ্ছে আমরা যে এক দফা দাবি নিয়ে আমাদের এই আন্দোলনটি করছি, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি, সেটি হচ্ছে আমরা চাই বাংলাদেশে সরকারি চাকরিতে সকল গ্রেডে, আমি আবারও বলছি, সকল গ্রেডে কোটার সংস্কার করতে হবে। কিন্তু
2018 যে পরিপত্রটি সেটি ছিল শুধুমাত্র প্রথম এবং দ্বিতীয় গ্রেড নিয়ে। বাংলাদেশে যত মানুষ এই প্রথম ও দ্বিতীয় গ্রেডে জব করে তার চেয়ে অনেক অনেক বেশি মানুষ তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে জবগুলো করে। এই যে এত বিশাল একটি জনসংখ্যা, তাদেরকে উপেক্ষা করে কিভাবে বাংলাদেশ এগিয়ে যায়? তাই আমরা বিশ্বাস করি মেধাভিত্তিক স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য সরকারি চাকরিতে প্রতিটি গ্রেডে এই কোটার সংস্কার করতে হবে। 3 নম্বর, যে জায়গাটির কারণে আমরা আজকে রাজপথে রয়েছি সেটি হচ্ছে 2018 সালের সেই পরিপত্রটিতে কোনো কোটা নেই। এখন গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমরা এখন বিশ্বাস করি বাংলাদেশে অনগ্রসর কিছু জাতিগোষ্ঠী রয়েছে, আমাদের প্রতিবন্ধী ভাইরা কিংবা পাহাড়ের ওই ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা রয়েছেন সে ভাই বোনেরা, আমরা বিশ্বাস করি তাদের জন্য একটি যৌক্তিক মাত্রায় কোটা থাকা উচিত। যেহেতু সংবিধানের এটি বলা হয়েছে, এখন 18 পরিপত্র দেখলে আপনি দেখতে পাবেন এখানে কোনো কোটা নেই। তাহলে একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানের রিটের কারণে মহামান্য হাইকোর্ট যদি 18 পরিপত্রকে অবৈধ ঘোষণা করে, তাহলে আজকে থেকে কিছুদিন পরে তো একজন প্রতিবন্ধী যদি বলে, তাহলে এটি অবৈধ ঘোষণা করার সম্ভাবনা আরো বেড়ে যায়। একজন পাহাড়ের ভাই বোন যদি রিট করে, তাহলে এটি আবার অবৈধ হওয়ার সম্ভাবনা তৈরি করে দেয়। তাই আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা হচ্ছে, আমরা বাংলাদেশের ছাত্র সমাজ আর এই পরিপত্র খেলা চাই না। আমরা আর এই বৈধ অবৈধ খেলা চাই না। বাংলাদেশের ছাত্র সমাজের কাছে, বাংলাদেশের ছাত্র সমাজের থেকে আমাদের একটি দাবি, আমাদের আইনসভাতে কোটার যৌক্তিক সংস্কার করে বাংলাদেশ থেকে কোটার সমস্যাকে চিরদিনের জন্য দাফন করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আজ আমাদের সারা দেশের সহযোদ্ধাদের উপর বিভিন্ন বাধা এসেছে। আজ এখানে যারা এসেছেন তাদের অনেকেই হাজার বাধা উপেক্ষা করে আজকের কর্মসূচি সফল করতে। আমরা সম্ভবত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কারের মূল বক্তব্যগুলো আমরা সম্ভবত পেয়ে গেছি এবং নিশ্চয়ই সেখানে তারা আছে, তাদের অবস্থান নিয়ে শিক্ষার্থীরা আছেন। আমরা স্টুডিওতে যে প্রসঙ্গে ছিলাম সেটার শেষ মন্তব্য হিসেবে নিয়ে নেব, কিন্তু প্রাথমিক প্রতিক্রিয়া এনআই খান, শুনছিলেন শিক্ষার্থীদের বক্তব্য। আমার মনে হয় তারা খুব একটা খারাপ বলেনি। এখন একটা কুল পরিস্থিতি আসছে। গতকাল পর্যন্ত মনে করেছিলাম যে একটা ব্যাপক কনফ্রন্টেশন হবে, কি হয়, কিন্তু এখন মনে হচ্ছে তারাও নমনীয়। এখন একটা বসে একটা সমাধানের পরিবেশ সৃষ্টি হয়েছে। এই যে বসে সমাধানের, এই যে ডায়ালগ, এই যে সংলাপ, যে প্রসঙ্গে ছিলাম জনাব মানস চৌধুরীর সাথে, শিক্ষকদের সাথেও নির্বাহী বিভাগ, সরকার, যেহেতু এই টার্মটি এই মুহূর্তে বেশ প্রচলিত হচ্ছে শিক্ষার্থীদের কারণে, যে নির্বাহী বিভাগের কাছে দাবি, শিক্ষকদেরও তো নির্বাহী বিভাগের কাছে দাবি। তাহলে সরকার তো সেখানেও বসছে না, তাদের সাথেও বসছে না, এবং তারা কিন্তু পরিষ্কার করে বলেছে যে এবার তারা আইন বিভাগ অর্থাৎ সংসদে চায় এটি নিয়ে আলোচনা হোক এবং সেখানে সংস্কারের একটি আইন পাস হোক। আমি মনে করি কি, আমার একটা অভিজ্ঞতা আছে, আমি অনেক বছর আইন পড়িয়েছি। তো এটা কখনো এটা দিয়ে এসব হচ্ছে সময়ের সাথে পরিবর্তন হয়। আগে কি ছিল, এখন মুক্তিযোদ্ধার সন্তান কম পাওয়া যায়, সেই জন্য কিন্তু পরিবর্তন হচ্ছে। যখন আইন পাস হয় সংসদে তখন সেটা রিজিড হয়, সেটা অপরিবর্তনীয় বা কঠিন হয় পরিবর্তন। সেই জন্য পরিপত্রেও কিন্তু একটা আইন, আপনার যদি সংবিধানের শিডিউলে দেখেন সেটাও আইন হিসেবে বিবেচিত, 152 মনে হয়। তো সেটা
আমার মনে হয় একটা পরিপত্র দিয়েই হওয়া উচিত। আইন হলে ওরা হয়তো বাচ্চা মানুষ, ওরা হয়তো বোঝে না, সেটা সংস্কার পরবর্তীকালে করা আরও কঠিন হবে। এটা গেল একটা দিক। শিক্ষকদের সাথে আমি বলবো, আমার বিশ্বাস হয় না শিক্ষকদের সাথে কোনো সমস্যা হবে, তার কারণ শিক্ষকদের অন্য সুযোগ সুবিধা নেই। এটা এটা আমি বলছি এটা সমাধান হবে না। যে একটা বিদ্যমান পেনশন ব্যবস্থা ছিল, সাধারণভাবে এই পেনশন যেটা সর্বজনীন পেনশন, সেটা ছিল সাধারণভাবে যারা বেসরকারি খাতে যাদের, এটা আপনি জানেন, আমি বিস্তারিত আলোচনা যাচ্ছি না, কিন্তু সারা দেশের মানুষের জন্য, গরিব মানুষ, অসহায় মানুষদের জন্য হচ্ছে। সুতরাং এখানে কিছু বিদ্যমান স্যাক্রিফাইস করতে হবে। বিদ্যমান ব্যবস্থাকে যেটা আছে, যেটা ছিল, সেটা আরেকবার একটা প্রজ্ঞাপনের মধ্য দিয়ে বলা হলো যে এখন এই পেনশনের আওতায়, প্রত্যয়ের আওতায় আপনাদের চলে আসতে হবে, উইদাউট এনি ডায়ালগ। না না, এটা পাবলিক বিশ্ববিদ্যালয় বলি, এটা 3-4টা প্রসেস হয়েছে, সেটাতে সারা দেশের মানুষকে কভার করবে। এটা গেলে একটা জিনিস, এটা কিন্তু অনেক ভালো জিনিস। 2 হচ্ছে শিক্ষকদের সুযোগ সুবিধা। আমার বিশ্বাস না যে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ভালো হলে কিন্তু এটা হবে। আর শিক্ষকদের আলাদা একটা বেতন কাঠামো থাকা উচিত, আমি সেটা বিশ্বাস করি। তখন আমি কাজ করেছি, আমি বুঝি যে এখানে সুযোগ সুবিধা সৃষ্টি না করলে অন্যরা আসতে চাইবে না, যারা আগ্রহী হবে না। কিন্তু আপনি যেটা মনে করছেন ব্যক্তিগতভাবে, সেটা কি সরকারের অ্যাটিটিউডের মধ্যে দেখছেন? আমার মনে হয় সরকারের অ্যাটিটিউড আছে, কারণ আমি দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীকে, এখানে ওনার নাম উচ্চারণ করেন, স্পেশাল সফট করার আছে, কিন্তু কাজের মাননীয় প্রধানমন্ত্রী আছে, কিন্তু অভিযোগ আমলাতন্ত্রের দিকে। ওইটা এটা সব সময় বলে, এটা একটা দেখেন না, এরা আমলাতন্ত্র আর সরকারের বলছে, কিন্তু বিষয় তো কোর্টে আছে। এটা এক ধরনের চাপ প্রয়োগ করার একটা কৌশল। তো আমার যেটা মনে হয় যে এইটা, আর আপনি বলছেন সরকার কেন ডায়ালগ করেছে, ডেফিনেটলি করবে আমার ধারণা। আলটিমেটলি হবে, গোপনে হোক প্রকাশ্যে হোক, কিন্তু যারা পলিটিশিয়ান তারা খুব ভালো বোঝে মানুষকে কিভাবে ম্যানিপুলেট করতে হয়। প্রথমে যদি নেমে পড়ে অন্য গ্রুপ হয়তো বলবে যে আমাদের এই করতে হবে, অন্য গ্রুপ ও সরকারি গ্রুপ বলবে এই করতে হবে। আমার ধারণা তারা বোঝে কিভাবে ডায়ালগ কখন কি করতে হয়, নরম করে তারপরে ডায়ালগ করে। আমার ধারণা সেটা হবে পরিস্থিতি বোঝে। ওনারা কিন্তু এসব বিষয় কিন্তু অনেক বেশি ভালো বোঝে। আর এটা যদি মনে করা হয় যে আমলারা যা করে সেটাই ফাইনাল, এটা ভুল। সেই দিন চলে গেছে। এখন পলিটিশিয়ানরা এন্ড অফ দি ডে দে আর দ্য হাজব্যান্ড। ওকে, আপনার শেষ মন্তব্য, সময় একদমই নেই। হ্যাঁ, প্রথম বিষয় হচ্ছে যে যেহেতু উনি মনে করেন যে শিক্ষকদের আলাদা বেতন কাঠামো থাকা উচিত, এবং সেটা প্রায় আমাদের মধ্যে কোনো মতান্তর নেই, এবং সেই আলাদা বেতন কাঠামো থাকবার প্রশ্নে 2015-তে যারা শিক্ষক নেতা ছিলেন তারা ঐতিহাসিক কিছু দান মিস করেছেন, চাল বলতে পারেন, যে যাই বলেন না কেন, আনুগত্য এবং অন্যান্য কারণে, রাজনৈতিক কারণে, সেটা আবার রাজনৈতিক কারণে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে আলোচনা গোপনে হওয়াটা পেশাগতভাবে খুব সুবিধাজনক রাস্তা না, নিশ্চয়ই, এটা আমার অভিমত বলছি। এবং এখানে যেটা ঘটেছে সেটা শুধু আলোচনা ঘটে নাই শুধু তা না, এখানে হচ্ছে যে বরং গত বছরগুলোতে এতগুলো পাবলিক, কি ঘটছে দেখেন, এতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা পেল, অফিসিয়াল সংখ্যা 40 ডিঙে গেছে, শিক্ষক সংখ্যা 16,000 এখন। এতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় ঘটলো গত 10-15 বছরের ভিতরে স্থাপনা। আর পক্ষান্তরে এত বড় একটা পেশাজীবী, যদি অন্য কিছু বাদও দেন, যদি নাম মানে শিক্ষকদের সংখ্যা বলেন, আর অন্যান্য কারণে তো শিক্ষকদের গুরুত্ব দেওয়ার কিছু কারণ তো রাষ্ট্রীয়ভাবেও থাকে, এরকম একটা পেশাজীবীদের সাথে আলোচনা ব্যতিরেকে তাদের বিদ্যমান একটা চলতি অবসরকালীন সুবিধাদির আপাত মস্তক লঙ্ঘন করা, আমার মনে হয় অভিপ্রায়, ইন্টেনশন, নিয়ত, এটা আসলে প্রথম আলোচ্য হতে হবে। ফলে এই প্রশ্ন আপনার থেকেই যাচ্ছে যে অভিপ্রায়টা কি। আপনাদের দুজনকে স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই। জনাব মানস চৌধুরী, একই সাথে জনাব এনায়েত খান। আমরা এখানেই শেষ করছি আজকের ৭১ মঞ্চ। সবাই ভালো থাকবো।